অবজারভারের আদলে তৃণমূলে জেলাভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ, পার্টির চোখ কান হিসেবে কাজ করবেন কোঅর্ডিনেটররা, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে আমি জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, বিজেপি যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন প্রচারের জন্য, এখনো বিধানসভা ভোট ঢের বাকি, কিন্তু প্রচারের একটা প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকেও সেই প্রচারের প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বাংলার উন্নয়নের বা তৃণমূল সরকারের উন্নয়নের যে কর্মসূচি সেটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন যে জেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে এবং তারা পার্টির চোখ কান হিসেবে কাজ করবে, অর্থাৎ যে প্রচার চলছে তার চোখ কান হিসেবে কাজ করবে কোঅর্ডিনেটররা। আজকে তৃণমূলের তরফ থেকে সেই কোঅর্ডিনেটরদের তালিকা তৈরি করা হয়েছে এবং 35টি যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় জেলা ভিত্তিক বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে প্রায় 100 জনের উপর কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের ক্ষেত্রে কিন্তু কোনো কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়নি এবং সেখানে বলা হয়েছে যে কোর কমিটি আছে সেই কোর কমিটি কাজ চালাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে নন্দীগ্রামে যেখানে বিধায়ক হচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানে কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবং ভবানীপুর যেখানে বিধায়ক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পোর্ট যেখানে বিধায়ক ফিরহাদ হাকিম, সেখানে নিয়োগ করা হয়েছে কোঅর্ডিনেটর হিসেবে প্রিয়দর্শিনী হাকিমকে। কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর কলকাতার 2টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে, জোড়াসাঁকো এবং চৌরঙ্গি। এইভাবে জেলা ভিত্তিক এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোঅর্ডিনেটর গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হয়েছে। অনেক প্রবীণ নেতা আছেন, নবীন নেতা আছেন এবং অনেক নতুন নেতারা আছেন এবং এই কোঅর্ডিনেটরদের কাজ হবে যে কিভাবে প্রচার হবে এই বিধানসভা নির্বাচনের আগে, সেই জেলা ভিত্তিক প্রচার সেটা পার্টির তরফ থেকে চোখ কান হিসেবে তারা কাজ করবেন, অর্থাৎ তাদের মারফত তথ্য নেবেন। তুমি জানো যে আগে যখন কয়েক বছর আগেই যে অবজারভার পোস্ট ছিল এবং কয়েকজনকে দায়িত্ব দেওয়া হতো বিভিন্ন জেলার অবজারভার হিসেবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ কান হিসেবে কাজ করতেন এবং সেই ফর্মুলা মেনেই এবার একদম আরো নিচের স্তরে গিয়ে, অর্থাৎ জেলা ভিত্তিক এবং তার উপরে বিধানসভা ভিত্তিক বেশ কয়েকটা একাধিক বিধানসভা ধরে একজন কোঅর্ডিনেটর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল এবং সেই তালিকায় আজকে প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সল্টলেকের দলীয় কার্যালয় নেতৃত্বের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সেই বৈঠক থেকে ঠিক কি জানা যাচ্ছে সূত্র মারফত সেটাও জানবো এবং আগামীকাল থেকে তার কি কি কর্মসূচি রয়েছে সেই সমস্ত বিষয় জানবো সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কাছ থেকে। দীপক, দেখো, আজকে মূলত দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু বৈঠক হয়েছে 1 ঘন্টা। তার আগে 1 ঘন্টা, মোট 2 ঘন্টার মধ্যে প্রথম ঘন্টা তিনি শুধু ব্রিফিং নিলেন, যেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবে, যারা প্রচার বিভাগে কাজ করবে, যারা বিভিন্ন ধরনের প্রচারের কন্টেন্ট তৈরি করবে, গোটা বিষয়টা সম্পর্কে 1 ঘন্টা বৈঠক হলো। এবং ABM বলে একটা সংস্থা গত 10 বছর ধরে যারা বিজেপির বিভিন্ন নির্বাচনী প্রচারের তারা কন্টেন্ট তৈরি করেন, তারা প্রচারের মুখ তৈরি করেন যে কিভাবে প্রচারগুলো করা হবে, দেয়ালে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সমাজ মাধ্যমে, টেলিভিশনে, খবরের কাগজে, সর্বত্র যে সর্বগ্রাসী যে প্রচার থাকে নির্বাচনের সময় সেটা যারা ঠিক করেন তাদের সঙ্গে আজকে বৈঠক হয়েছে এবং তারা সেগুলো কন্টেন্টগুলো সম্পর্কে তাকে অবহিত করেছেন যে তারা কিভাবে এবারের নির্বাচনটাকে দেখছেন, কিভাবে ভোটারদের সামনে উপস্থাপন করতে চাইছেন দলীয় বক্তব্যকে এবং সমাজ মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, সর্বত্র কিভাবে তারা প্রচারগুলোকে নিয়ে যেতে চাইছেন সবটাই তিনি শুনেছেন। তারপর রাজ্য নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করেছেন। আগামী দিনে ঠিক হবে যে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে, তার মধ্যে কোনটাকে গ্রহণ করা হবে, কোনটাকে প্রত্যাখ্যান করা হবে এবং কিভাবে তিনি কি ভাবছেন, কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে সেটাকে মিশিয়ে আগামী দিনে নির্বাচনী প্রচারের গতিমুখ তৈরি করার জন্য আজকে বলা যায় প্রাথমিক বৈঠকটা। তুমি আমাদের সঙ্গে থাকো। সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সেই শ্বাসকষ্ট ধরানোর কোনো পন্থা, কোনো বার্তা সব সময় হলে দেখতে পাবেন, ক্রমশ প্রকাশ্য। আজকে গৃহমন্ত্রী ঢোকার সময় এখান থেকে স্লোগান আসছিল আপকি বার 200 পার, এটা কি বাস্তব?
দেখুন, আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টি সবসময় জোর দেয়, নতুন তো কিছু নয়। সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর দেয়। তৃণমূলের পাল্টা কোনো পদক্ষেপ বা সোশ্যাল মিডিয়া, আমরা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের পাল্টা কিছু করি না। আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে আমরা আমাদের কাজ করি। আমরা গোটা ভারতবর্ষে এই করে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছি, সব থেকে বেশি রাজ্যে আমাদের সরকার আছে। সামনে এবার কাউন্ট বাড়বে, পশ্চিমবঙ্গটা বাড়বে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, সেখানে এ রাজ্যের হিন্দুদের নিয়ে বা বর্ডার, বাংলাদেশের যে বর্ডার গুলো রয়েছে অনুপ্রবেশ, সেগুলো নিয়ে অনুপ্রবেশ নিয়ে সেরকম কোনো বার্তা দিয়েছে? দেখুন, মাননীয় গৃহমন্ত্রী আগামীকাল প্রেস কনফারেন্স করবে, তাতেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। একটু অপেক্ষা করুন। না, বাংলাদেশ নিয়ে কি আলাদা কিছু? বাংলাদেশ তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এখানে স্বাভাবিকভাবে পার্টির মধ্যে সেটা আলোচনার বিষয় না। এসআইআর নিয়ে যে আজকেও এসআইআর আবহে অমিত শাহের আশা। কালকে আপনারা কোশ্চেন করবেন তো, কালকে আপনারা প্রশ্ন করবেন তো ওনাকে, উনি সব উত্তর দেবেন। মতুয়া নিয়ে কোনো বার্তা আপনারা পেলেন? আমরা যা বলার ওনাকে সমস্ত কিছু বলেছি। উনি আগামীকাল আপনাদের সামনে সব ক্রিস্টাল ক্লিয়ার, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবেন। মতুয়াদের নাম্বার যাওয়া, এসআইআর এর নাম্বার যাওয়া, এই নিয়ে কিছু বলেছেন? দেখুন, সমস্ত হিন্দু উদ্বাস্তুদের জন্য আমরা সিএর ব্যবস্থা করেছি। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14 পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনারাই শুধু বললেন আর উনি শুনলেন না? উনি কিছু বলেননি? উনি আজকেও বলেছেন, আমরা শুনেছি। উনি কালকে বলবেন, আপনারা শুনবেন। বলছি, বিহারে জেতার পর আপনারা একটা অক্সিজেন পেয়েছিলেন পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গে জেতার জন্য কোনো রণকৌশল বা কোনো টোটকা উনি দিয়ে গেলেন বঙ্গর নেতাদের? দেখুন, রণকৌশল যদি আমি বাইরের মিডিয়াকে বলি, সেই কৌশল কি আর কৌশল থাকবে? সতীশ কৌশল হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। কিছু বার্তা তো পেয়েছেন, কৌশল নয়, কিছু বার্তা, বিষয় আলোচনা, সমস্ত। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন এবং তিনি যেটা বললেন যে আজকে বৈঠক হয়েছে, আগামীকাল সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ, সেখানে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে। তবে আগামীকাল আর কি কি কর্মসূচি থাকছে, আমি আবার আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কাছে চলে যাব। দীপক, আগামীকাল সাংবাদিক সম্মেলন করার পরে দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠক করবেন, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে তার একই সঙ্গে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে। এর আগে নির্বাচনগুলোতে অমিত শাহ এসছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলের রণকৌশল চূড়ান্ত করেছেন, নির্বাচনী প্রচারে ঝাঁপিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করতে দেখা যায়নি। এবার নির্বাচনী অভিমুখ গতিমুখ ঠিক করতে এসে প্রথমেই আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করতে বসছেন। আমরা জানি যে আরএসএস একটা সামাজিক সংগঠন হলেও এই সংগঠন সম্পৃক্ত রয়েছে বিজেপির সঙ্গে, বিজেপি সম্পৃক্ত রয়েছে আরএসএস এর সঙ্গে, এবং এটাকে বলা হয় মোটামুটি আরএসএস এর একটা রাজনৈতিক শাখা সংগঠন হিসাবে বিজেপিকে দেখা হয়। এবং আরএসএস এর সমাজের বিভিন্ন স্তরে যে সংযোগগুলো রয়েছে, সেই সংযোগগুলোকে কাজে লাগানো নির্বাচনের সময়ে এবং আরএসএস এর পূর্ণ সমর্থন নেওয়া, সহায়তা নেওয়া, এই বিষয়টাকে সুনিশ্চিত করবেন আগামী ভোটের জন্য। ফলে একটা সমন্বয় বৈঠক করবেন। সেই সঙ্গে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কাল বৈঠক রয়েছে। আরও একটা কোর কমিটির বৈঠক হবে এরপরে। সেই কোর কমিটির বৈঠকে আরও বেশি রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং নির্বাচন সংক্রান্ত শুধু প্রচার নয়, নির্বাচন সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও সেখানে আলোচনা হবে। একই সঙ্গে তার ঠনঠনিয়া কালী মন্দিরে যাওয়ার কথা আছে এবং কলকাতার বুথ কর্মীদের নিয়ে সায়েন্স সিটিতে একটা বৈঠকের ডাক দিয়েছেন তিনি, যেটা হবে বুধবার। একদম ধন্যবাদ দীপক। অর্থাৎ আগামীকাল অমিত শাহ তার সাংবাদিক বৈঠক রয়েছে এবং তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রাজনৈতিক মহল মনে করছেন যে আগেও অমিত শাহ তিনি ভোটের আগে কলকাতায় এসেছেন, নির্বাচনী প্রচারে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেখানে আরএসএস এর যে সঙ্গে যে সমন্বয় বৈঠক সেটা আগে হয়নি, যেটা আগামীকাল হতে চলেছে। আর রাজ্যে পা দেওয়ার পরে বাংলায় পোস্ট করেছেন অমিত শাহ, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছি, বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। আগামীকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠক, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত সেখানে আলোচনা হবে। পরের দিন বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব। কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করব। এক্স হ্যান্ডেলে এভাবেই অর্থাৎ বাংলায় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আর পশ্চিমবঙ্গে আসার আগেই আসাম থেকে একেবারে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে বার্তা দিয়েছেন অমিত শাহ, কি হুঙ্কার দিয়েছেন, একবার আপনাদের সামনে সেটা তুলে ধরবো। প্রতিবেশী রাজ্য অনুপ্রবেশ সবাইকে চিহ্নিত করবে কেন্দ্র, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনুন। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे। चुन चुन कर घुसपैठियों के प्रभाव में दबती जाती थी। नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां हेमंत विश्व शर्मा ने इस संस्कृति को घुसपैठियों से प्रभाव से मुक्त कर कर आज मृदंग और ताल की आवाज के साथ नामगर में भक्ति संगीत सुनाई पड़ता है। অমিত শাহ এসেছেন, তিনি সল্টলেকে দলীয় কার্যালয়ে বৈঠকও শেষ করেছেন এবং কিছুক্ষণ আগেও যে ছবি দেখলাম তিনি হোটেলে ফিরে গিয়েছেন। তবে অমিত শাহর এই সফর নিয়ে বিরোধী দলনেতার কি বক্তব্য শোনাবো। বাংলা বাঙালির সংস্কৃতি যত উঁচুতে যাবে, ভারতীয় সংস্কৃতি তত মজবুত হবে। এই কারণে নরেন্দ্র মোদীজি বারবার বলেছে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন বাংলাতে ভারতীয় জনতা পার্টি সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।